বাজার তুই খায় আবার দৌড় দিয়ে কখন বাইরে যাবি কে? ঠিক আছে। রফিকের মা, ও রফিকের মা, আমি দেখতেছি তুই খেলো। শওকত ভাই, রফিক তো বাড়িতে নাই। দেখো বাটপারি আমার লগে করো না। ও যে বাড়িতে আছে এটা আমি যাই নাই আইছি। আজকা কোনো টাল্টি বাল্টি চলবো না। এই যে এই আমি গেট করে বইলাম। ভাই শওকত ভাই আপনি কাছের মানুষ, এমন করলে কি হয়? রফিক তো কয় নাই আপনার টাকা দিব না, ফসল উঠলে ওর হাতে টাকা আসলে আপনার টাকা দিয়ে দিব। কাছের মানুষ দেখেই তো এই নিয়ে 3 বার ওরে আমি কি করলাম, ভুট্টার বীজ দিলাম, কৃষি উপকরণ বাকিতে দিলাম। ও আমারে কইলো যে ফসল উঠাইবো, বিক্রি করবো, তারপর দিল। প্রথম বছর গেল, দিল না। দ্বিতীয় বছর গেল, দিল না। এইবার কি করছে তার কোনো দেখা নাই, আমার লগে কথাও কয় না, দেখাও দেয় না, লুকায় লুকায় বেড়ায়। প্রথম 2 বছর তো কোনো ফসলই হয় নাই। আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি সব গড় দেহুম, রফিক আছে না নাই আমারে কেউ ঠেকাইতে পারবো না। এই আমি ঢুকলাম ঘরের ভিতরে। রফিক ভালো করলি না কিন্তু রফিক। কি মুরব্বী, আপনি হাঁপাইতেছেন? বিসমিল্লাহ টান পড়ছে নাকি? ও রফিক হারামজাদা। ও ওটা বেয়াদব দৌড়ানি দিছে নাকি আপনারে? আরে না, আমার ভয়ে ও দৌড়াইতেছে। ওর কাছে আমি মেলা টাকা পাই। ধান ছিল না? তাই তো কই, এত ভাব ধরে কেন? আরে তুমি তো কথার সুতাই ধরতে পারো নাই। সুতাটা একটু খুইলা কোন হয়েছে কি, এই বছর নিয়ে পরপর 3 বছর আমার কাছ থেকে ভুট্টার বীজ আর কৃষি উপকরণ ছিল। কথা ছিল ফসল বিক্রি করব, বিক্রি করে আমার টাকা দিব, কিন্তু সে তার কোনো খবরই নাই। ও কি জানে না যে আপনি 2 নম্বর ভুট্টার বীজ আর শস্য উপকরণ বিক্রি করেন? আপনার কাছ থেকে জিনিসপত্র কেনা মানেই তো তার দেউলিয়া হওয়া নিশ্চিত। তুমি এত কথা কও কেন? আমি ওর কাছে টাকা পাই, টাকা আদায় করুম। আমার তো চেনে না, প্রয়োজনে ওর ফসল বিক্রি করে আমি আদায় করব। ও তো ফসল জমি থেকে বিক্রি করে দিছে। কি? ফসল জমি থেকে বিক্রি করে দিছে? তাই তো কই, আমার লগে চোর পুলিশ খেলা গেলে লিগা আমিও ছাড়ার পাত্র না। বুঝো না, আমি তো আর বীজ বানাই না, মহাজনের কাছ থেকে কিনে আনি ধারে। ও আমার টাকা শোধ দিব, আমিও মহাজনের টাকা শোধ দিব। জি মুরব্বী, আপনি একদম ঠিক বলছেন। আপনার সাথে আসলে তর্ক করাটা উচিত না। জানো শয়তানটা বাড়িতে ঘুমায় না, আমি খোঁজ নিয়ে জানছি ভোরে ঢুকে। আমিও তাই ধরতে গেছিলাম। হ্যাঁ মুরব্বী, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনার একলা কোনোভাবেই ওর বাড়িতে যাওয়াটা ঠিক হয় নাই। আমার মতো 2-3 জনকে আপনার নিয়ে যাওয়াটা উচিত ছিল। আমিও তো শয়তান কম না। হ্যাঁ জানি। আমি কি করছি জানো, ওর বাড়ির থেকে চেয়ার নিয়ে বাড়ির বাইরে কুটা গাইরা বসছি। কিন্তু 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 ও করছে কি জানো, আমার সামনে দিয়ে ফস কইরা বাইরে গেল, শিয়ালের মতো দিল দৌড়, আমিও দিছি দৌড়। তারপরে এই অবস্থা। আচ্ছা এখন তুমি কও আমার কি করা উচিত? আপনার যেটা করা উচিত ছিল মুরব্বী, সেটা তো আপনি করেন নাই। একটা উপায় আছে। কি উপায়? চেয়ারম্যান সাহেব। এই রেহানা, তোর কামে হলো উৎসেরি তোর বিয়া। এত সকালে কই যাবি? কিছুই তো কইলি না। রত্নার আইস পাত্রপক্ষ দেখতে আইব। তো এত সকালে কেন? ওরে পার্লারে নিয়ে যাবো, সাথে তুইও সাজবি আমিও সাজবো। আই রফিক ভাই, তুমি দৌড়াইতেছো কেন? এদিকে আহো। আরে রেহানা, আমার মাথার উপরে বড় বিপদ। তুমি আমারে কইছিলা না তোমার আব্বা ভুট্টা চাষ কইরা মেলা লাভ করছে, কইছিলা না? হ্যাঁ, তোমার বুদ্ধিতে ভুট্টা চাষ কইরা পরপর 3 বছর আমার ফলন বিপর্যয় হয়েছে। শওকত ব্যাপারীর কাছে আমার মেলা টাকা বাকি, সে তো আমার পিছু নিচ্ছে। কি কয় সব? আই তুই যা, রত্নার রেডি কর, আমি একটু কথা কইতেছি। যা। আচ্ছা তাড়াতাড়ি আহিস, দেখিস আবার কাঁঠালের আঠার মতো আটকাইয়ে যাইস না। হায় আল্লাহ, এখন তাহলে উপায়? তুমি আমার আগে কইবা না, মায়ের কয়ে কিছু টাকার ব্যবস্থা করতে পারতাম। আব্বা যদি জানে তুমি দেউলিয়া হয়ে গেছো, তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। তুমি যে জায়গায় যাইতেছো যাও তো, কিছু একটা ব্যবস্থা হইব, বাদ দাও। তোমার এই সময় গ্রামে থাকাটা ঠিক হইব না। তুমি এখন সদরে যাও, আর ঘন্টাখানিক পর আমার একটু পালার সামনে নিতে এও। একটা না একটা উপায় তো বাইর করণই লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো। বিয়ায় নেই কয় দিনের ভাও।
ফাটন দেখলেই কন যায় তুমি কোথায় যাও। শকত মিয়া, সমস্যা তোমার, ওর সাথে আনছো কেন? ওরে আমি সাথে আনি নাই, ওই বাইচে গেছে। মুরব্বী, কথাটা কেমন জানি অন্যরকম হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, ঘটনা হলো যে উনি আইন নিজের হাতে তুলে নিতে গেছিল, রফিকরে ক্যাচানি দিতে গিয়ে নিজেই ক্যাচানি খেয়ে গেছে। এই জন্যে উনারে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার কাছে নিয়ে আসছি। শকত মিয়া, ঘটনা কি হয়েছে খুইলা কও। ঘটনা হইল গিয়া, রফিক আমার কাছ থেকে প্রতি বছর ভুট্টার বীজ আর কৃষি উপকরণ কিনে। ও আমার খুব ভালো একজন কাস্টমার। কিন্তু এইবার নিয়ে গত 3 বার ধইরা সে জিনিসপত্র নেয় ঠিকই, কিন্তু টাকা দেয় না। কত হইল গিয়া, সে ফসল বেচবো তারপর আমার টাকা দিব, কিন্তু সেই টাকা আমি পাই না। কেন, টাকার জন্য তুমি তার টাকাটা দাও নাই? দিছিলাম, দিলে কইছে এবার ফসল ভালো হয় নাই, আগামীবারে দিব। দান্দা দান্দা বসলে তো এমনি কথা কয়। রমজান, সমস্যা শওকতের, তোমার না। এইবার চেয়ারম্যান সাহেব, আমি একটা কাজ করছি, অলরেডি চুক্তি করছি। চুক্তি অনুযায়ী ওর মাঠের সমস্ত ফসল আমার, আমি সেই ফসল বিক্রি করে আমার বকেয়া টাকা রাইখা বাকি টাকা তার আমি দিয়ে দেব। খুবই ভালো প্রস্তাব। কিন্তু সে তো কথা রাখে নাই, সে আমারে না জানায় মাঠের ফসল বিক্রি করে ফেলাইছে। এখন সে আমারে ধরাও দেয় না, কথাও কয় না। আমি নিরুপায় হয়ে রাস্তায় রাস্তায় তারে খুঁজি। মুরব্বী, কথাটা হইল না। বলেন যে বকেয়া টাকা উদ্ধার করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আসছি। উঠি বিয়াহানেই কয় দিনের ভাও, তোমারে দেখাই বলছি তুমি কি চাও। শকত, রফিক টাকা মারণে পোলা না, কেন এমন কাজ করতেছে একটু বিষয়টা তদন্ত করতেই বউ। ঠিক আছে, 3 দিন পর এই বিষয় নিয়ে তোমার সাথে আমি বসবো। অন যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রত্না তোমার কি বুদ্ধি দিল কইলে না তো? আমার কাছে 10 ভরি স্বর্ণ আছে, আমি ওগুলা তোমারে দিব। তুমি ওগুলারে বেইসা তোমার ঋণগুলো শোধ করো। কি কও? অসম্ভব, আমি তোমার জিনিস বেচবো কেন? না না, এটা ঠিক হইব না। দেখো, তুমি আমারে কইছো তাতেই আমি খুশি। আসল কথা কি জানো, মানুষ যখন বিপদে পড়ে তখন বুদ্ধিশুদ্ধির লোক পাওয়া যায়। আর ওই বিপদের সময় যদি কেউ পাশে দাঁড়ায়, ভালোবাসা নিয়ে, মমতা নিয়ে, তখন বুদ্ধি এমনি চলে আসে। তা তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? আরে, আমার মায়ের তো গয়না আছে। আব্বা মারা গেছে 10 বছর হয়েছে। এই 10 বছরের মধ্যে তো আমার আম্মা একবারও গয়না পরে নাই। আমি তো গয়নার কথা ভুলে গেছিলাম। কিন্তু মায়ের কাছ থেকে গয়না নিলে তুমি কষ্ট পাইবো। আরে কি কও, মা কষ্ট পাবো কেন? মাই তো আমার বলছে এই জিনিসগুলা রাখছে আমার বউর জন্য। তাহলে হিসাব মতো এই জিনিসের মালিক কে? তুমি। আর সেই তুমি যখন আমারে পারমিশন দিয়ে ফেলাইছো, তাহলে তো আমার মধ্যে ভয়, ডর, চিন্তা কোনো কিছুই নাই, সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে তুমি জলদি জলদি ঋণগুলো শোধ করো। আচ্ছা ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যে শোধ করে দেব। কিন্তু আমার ডর তো অন্য জায়গায়। কিসের ডর? ওই যে তুমি কইলা না তোমার ফুফাতো ভাই, তোমার ফুফু নাকি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। আরে তোর, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না তো। যদি বেশি ঝামেলা দেখি তাহলে আমি ফুপুর কাছে গিয়ে আস্তে করে বলে দেবো আমি একটা পোলারে ভালোবাসি। শুধু ভালোবাসা না, সম্পর্ক মেলা দূর আগায় গেছে। তারপর কি সেই মা তার পোলার জন্য ওই মেরে ঘরে তুলবো? ওরে বাবা, কি কও তুমি? জি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু আমার ডর তো অন্য জায়গায়। আবার কোন জায়গায়? জানু, তোমারে দেখলে আমার একটা গানের কথা খুব মনে পড়ে যায়। মায়া বনু বিহারিণী হরিণী। জানো, এই আগানে বাগানে ঘুরে বেড়াইলে কি আর রফিকরে পাওয়া যাইব? আগানে বাগানে আরো একজন থাকে, তার নাম হতো দিয়ে রমজান। হরিণ যতই লাফালাফি করুক, শিকারী তো তারে শিকার করবই। পথটা সাইরা দাঁড়ান, নাইলে কিন্তু। কি কিন্তু কি? হাজার চেষ্টা করলেও রফিককে তুমি পাইবা না। তুমি যদি সত্যি সত্যি রফিককে ভালোবাসা থাকো, শিরিষ কাগজ দিয়া তোমার মন থেকে ঘইসা 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 রফিকের নামটা মুছা ভালো। নাইলে কিন্তু কি কি করবেন? থাক, মুখে কমু না। এই রেহানা, কি হলো তোমার? আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার হারাইতে পারবো না।
আমার খুব ডর করে জানো। আর ধুর বোকা, আমি আছি তো, ভয়ের কি আছে? না, তোমার অনেক সুন্দর লাগতেছে। আমি কি ভাবতেছি জানো, আমরা যখন বিয়ে করবো ঠিক এরকম সুন্দর করে পার্লার থেকে সাজায় নিয়ে আসবো তোমার। হ্যাঁ, শোনো বন্ধু, শকতের লগে যখন রমজান আমগো বাড়িতে আইলো তখনই বুঝছি ডালমে কুচকালা হয়। তা এইসব বিষয় তদন্ত করে তলানিতে কি পাইলা? তুমি তো রফিকরে খুব ভালো করে চিনো, ভালো পোলা, তাছাড়া কৃষক হিসাবে 1 নাম্বার। ও যেমনি হোক একটা বিপদে পড়ছে, এই বিপদ থেকে কিন্তু আমগো উদ্ধার করতে হইব। এমনি বিপদ হলে একটা কথা আছিল, টাকার মামলা, আর তাছাড়া টাকাও অনেক, ওরা টাকা দিব কি? তুমি দিবা, লগে তো আমি আছি। আমি কি লেগে দিব? আমার কি টাকা পড়ছে? দোস্ত, তুমি হইতেছো আমার সৈকালের বন্ধু, তোমার সন্তান মানে আমার সন্তান, তোমার মান সম্মান মানে আমার মান সম্মান। রফিক তো তোমার কিংবা আমার কিছুই লাগে না। ওই যে কইলাম না, বিয়ানে কয় দিনের ভাও, এই বিষয়টা তদন্ত করতে গিয়া আমি কিন্তু মেলা তথ্য পাইছি। কি তথ্য পাইলা? তুমি তো ভুট্টা চাষবাস কইরা আইরুজি ভালো করতেছো, তোমার মাইয়া রেহানা ভুট্টা চাষ করার জন্যে রফিকরে পিড়াপিড়ি করছে। আমার কন্যা? হ, এই জন্য তোমার আজকে আমি ডাকছি। শুনো, তোমার মাইয়া রেহানার লগে রফিকের একটা গভীর সম্পর্ক আছে। আরে বাবা, অবাক হওয়ার তো কিছু নাই, সম্পর্ক থাকতেই পারে, কিন্তু এই সম্পর্কের মধ্যে পোকা হয়ে ঢুকছে হলো রমজান। এতে ভালো চাইতেছেন, এতে ক্ষতি করার চেষ্টা করতেছে। কিন্তু আমি তো আমার কন্যারে আমার ভাগনার সাথে। রাখো তোমার ভাগনা, মায়া চাইতে কি ভাগনা বড় হয়ে গেল নাকি? শোনো, তোমার একটা কথা কই, রফিকের লগেই রেহানা বিয়া হইব, তাহলে রমজান উচিত শিক্ষা পাইব। তাই বললা একটা দেউলিয়া পোলার সাথে? রফিক তো কৃষক হিসাবে 1 নম্বর, এটা তো তুমিও স্বীকার করো, আমিও করি। কিন্তু প্রথম বছর ও ভালোই ফসল উৎপাদন করছে, কিন্তু এরপর 3 বছর কেন ওর ফলন খারাপ হইল, এটা কিন্তু তোমার খুঁজে বের করতে হইব। আমার? তোমার, কারণ তুমি তো প্রতি বছরেই মাশাআল্লাহ ফলন খুবই ভালো ফলাও, কিন্তু ওর ফলন কেন খারাপ হইতাছে? তাছাড়া তোমার চাইতে ওর জমির পরিমাণ বেশি, দিনরাত ও মাঠে খাটতেছে, তাহলে ওর ফলন ভালো হওয়ার কথা ছিল না? শোনো, আমরা 2 দোস্ত মিলে কালকে এই বিষয়ে ওর লগে কথা কম, তুমি কি কও? তুমি যখন কইছো ঠিক আছে, বসবো। রফিক মিয়া, বিপদে পড়লে মাঝে মধ্যে ময়মুরব্বির পরামর্শ নিতে হয়, কথা গোপন রাখলে সমস্যার সমাধান তো আর হয় না। চেয়ারম্যান একদম সত্যি কথা বলছে। তুমি একজন পরিশ্রমী ও ভালো কৃষক, এরপরও পরপর 3 বছর তোমার ফলন খারাপ হইল। আমার মনে হইতাছে তুমি নিশ্চয়ই কোনো জায়গায় মারাত্মক ভুল করছো। চেয়ারম্যান সাহেব, আমি তো নিয়মের বাইরে কিছু করি নাই, আমি আমার জান দেওয়ার চেষ্টা করছি। বাজান, তুমি কি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছিলা? চাচা, আমি তো উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছি। শওকত ব্যাপারী তো বললো এগুলো নাকি সবচেয়ে ভালো বীজ। শোনো রফিক, বাজারে তো অনেক ব্র্যান্ডের ভুট্টার বীজ পাওয়া যায়, তুমি কি সিনজেন্টা এনকে ব্র্যান্ডের ভুট্টার বীজ ব্যবহার করছিলা? না তো চাচা। তুমি যদি সিনজেন্টা এনকে ব্র্যান্ডের ভুট্টার বীজ ব্যবহার করতা তাহলে তোমার ফলন খুব ভালো হতো। এই যে আসল কাহিনী বের হয়ে গেল, তুমি সিনজেন্টার বীজটা ব্যবহার করো নাই, এই জন্য তো ধরা খাইছো। শুধু সিনজেন্টার বীজ নিলে হইব না, আমাদের হাতের 5টা আঙ্গুলের মতো ভুট্টা চাষের 5টা নিয়মও তোমাকে মানতে হইব, যা তোমাকে সিনজেন্টার মাঠ কর্মীরা বুঝাই দিব। সানাউল, তাইলে তো আমগো রফিকরে সিনজেন্টার মাঠ কর্মীর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। অবশ্যই। রফিককে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, এই সিনজেন্টা শুধু যে সব মৌসুমেই বীজ সরবরাহ করে তা কিন্তু না, এই বীজ বাংলাদেশের আবহাওয়া জলবায়ু বান্ধব। তার মানে এই দেশে ঝড় ঝাপটা বৃষ্টি বাদল বৈরী আবহাওয়াতেও ভুট্টার ফলন ভালো হয়। তাছাড়া সিনজেন্টা ভুট্টা জাত রোগবালাই সহনশীল, যা অধিক ফলন নিশ্চিত করে। তাই তো কই, চাচার ফলন এত ভালো হয় কেমনে? আগামীকাল আমগো গঞ্জের পোস্ট অফিসের পাশে এই সিনজেন্টা কোম্পানির মাঠ কর্মীরা থাকবে, আমাদের গ্রামের কৃষকদেরকে তারা পরামর্শ দেবে। তুমি ওখানে অবশ্যই যাবা, আমার কথা বলবা, তারা তোমার সমস্যার সমাধান করবে এবং তোমার কথা শুনবে। অবশ্যই চাচা, আমি কালকেই যাব। লিফলেট দেওয়া হয়েছে, এখানে সব তথ্যগুলো দেয়া আছে। ভাই,
আমি ভুট্টা চাষ সম্পর্কে একটু জানতে চাইতেছি। সানাউল চাচা পাঠাইছে, কার লগে কথা বলবো? আচ্ছা, আপনি সঠিক জায়গায় এসেছেন। এইটা হচ্ছে আমাদের সিনজেন্টা সার্ভিস সেন্টার। এখানে আমাদের এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনার থেকে আপনি বিস্তারিত ভুট্টা চাষ সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রফিক। সানাউল চাচা আমার পাঠাইছে। ও হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বলেছেন উনি। আমি গত 3 বছর ধরে ভুট্টা চাষ করতেছি, ভালো ফলন পাইতেছি না। এই ব্যাপারে যদি কিছু বলতেন। খুব ভালো কথা রফিক ভাই, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্যই এখানে আছি। ঠিক আছে চাচা, তাহলে আপনারা থাকেন, আর যে কোনো সমস্যায় ওনারা আছে কথা বলবে। ঠিক আছে রফিক ভাই, চলেন আপনাকে নিয়ে জমিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সবকিছু বুঝিয়ে দিই। জি স্যার, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। রফিক ভাই, একটা কথা বলি আপনাকে, হাতের 5টা আঙ্গুল সক্রিয় না থাকলে যেমন হাতে কোনো বল পাওয়া যায় না, ঠিক তেমনি ভুট্টা চাষের ক্ষেত্রেও 5টা শর্ত যদি আপনি না মানেন তাহলে কখনো ভালো ফলন পাবেন না। এখন কি আপনার জানতে ইচ্ছে করছে না যে 5টা শর্ত কি কি? জি স্যার। তাহলে শুনুন, খুব মন দিয়ে শুনুন। 1, উন্নত মানের বীজ ব্যবহার করা, যা সিনজেন্টা নিশ্চিত করে। 2 নম্বর হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণে সমস্ত উপকরণ দেয়া। 3 নম্বর শর্ত, বীজ বপন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখতে হবে। তাহলে 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত হচ্ছে মোচা পাকার আগ পর্যন্ত পাতা না কাটা। এবং 5 নম্বর শর্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জমিটা নিজে তত্ত্বাবধান করা। হয় না যে আমরা অন্যের উপরে নির্ভর করি, তাই ভুট্টা চাষের ক্ষেত্রে কোনোভাবেই অন্য কোনো শ্রমিকের উপরে নির্ভর করা যাবে না, নিজে তত্ত্বাবধান করতে হবে। কি শর্তগুলো কি খুব কঠিন মনে হচ্ছে ভাই? না স্যার, এগুলো তো কোনো বিষয়ই না। আমি জানি তো আপনি সবই পারবেন। আচ্ছা আসুন সামনে যাই, আপনাকে এই শর্তগুলো সম্পর্কে বিস্তারিত বলি। আসুন। সাধারণত উঁচু জমিতে ভুট্টা চাষ করা হয়। ভুট্টা চাষের জন্য মনে রাখতে হবে যেন জমিটা নিচু না হয়, আর অবশ্যই যেন জমিতে পানি না জমে। সাধারণত দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য খুব ভালো। আর ভুট্টা চাষের জন্য আগে জমিটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। জমির ধরন বুঝে 4 থেকে 5 বার আড়াআড়িভাবে জমি চাষ দিতে হবে এবং মই দিয়ে নিতে হবে। জমি ঝুরঝুরে করে নিতে হবে এবং জমি অবশ্যই সমান করে নিতে হবে। শেষ চাষের পূর্বে রবি মৌসুমে একর প্রতি জমিতে সাধারণত ইউরিয়া দিতে হবে 66 কেজি, টিএসপি দিতে হবে 100 কেজি, এমপি দিতে হবে 80 কেজি, জিপসাম দিতে হবে 60 কেজি। সারের মাত্রা জমির প্রকৃতি ও উর্বরতার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। এছাড়া অনুখাদ্য হিসেবে গ্রোজিন 3 কেজি, বিঙ্গো হচ্ছে 1.5 কেজি, ম্যাগমা 6 কেজি আর থিওভিট 3 কেজি প্রতি একর জমিতে অবশ্যই প্রয়োগ করতে হবে। ভাই, এই সিনজেন্টার এই পণ্যগুলো কই পাম? হ্যাঁ, এসব উপকরণ আপনারা কৃষিতে সিনজেন্টার রিটেইলার দোকানে সব সময় পেয়ে যাবেন। এখন জমি সিনজেন্টার এনকে ব্র্যান্ডের ভুট্টা বীজ বপন উপযোগী হয়ে গেল। তবে মনে রাখতে হবে বপনের জন্য সঠিক মৌসুম আর সঠিক জাত নির্ধারণ করাটা খুবই জরুরি। নির্দিষ্ট মৌসুমে আপনারা প্রতি বিঘাতে 2.5 থেকে 3 কেজি বীজ বপন করবেন। ও, এগুলো তো কিছুই জানতাম না ভাই। আরো অনেক কিছু জানবার আছে, আসুন আপনি আমার সঙ্গে। রফিক ভাই, এই যে দেখেন, জমিতে নির্দিষ্ট পরিমাণে গাছ পেতে হলে আমাদের সারি থেকে সারি এবং চারা থেকে চারার দূরত্ব সঠিকভাবে বজায় রাখতে হবে। তাহলে কিভাবে এটা? যেমন সারি থেকে সারির দূরত্ব হবে 50 সেন্টিমিটার, আর চারা থেকে চারার দূরত্ব হবে হচ্ছে 25 সেন্টিমিটার। এভাবে যদি বীজ বপন করা যায় তাহলে ভুট্টা ফলন খুবই ভালো হবে। চারা অঙ্কুরিত হবার পর কাটুই নামে এক ধরনের পোকার আক্রমণ হয়, তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ক্যারাটে প্রয়োগ করতে হবে নির্দিষ্ট মাত্রায়, নিয়ম অনুযায়ী, এবং এটা প্রয়োগ করতে হবে অবশ্যই সন্ধ্যার পরে। ভাই, এরপরে কি আমাকে আর কিছু করার দরকার আছে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। জমিতে যেন কোনোভাবে আগাছা জমতে না পারে সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনোভাবেই জমিতে আগাছা জমতে দেয়া যাবে না। অতিরিক্ত চারাকে তুলে ফেলতে হবে, প্রয়োজনে চারার গোড়ায় মাটি তুলে দিতে হবে। দেখুন, একটা কথা বলি, চারার বয়স 40 দিন হওয়া পর্যন্ত কোনোভাবে জমিতে আগাছা জমতে দেয়া যাবে না। আর এই চারার সঠিক বৃদ্ধি আর আগাছা থেকে জমিকে মুক্ত করার জন্য এই যে ওরা প্রয়োগ করছে ক্যালারিস এক্সট্রা, এটা পরিমাণ মতো জমিতে প্রয়োগ করবেন।
এটা প্রয়োগ করলে চারার বৃদ্ধি ভালো হবে এবং জমি আগাছা মুক্ত হবে আর চারা খুব দ্রুত বাড়বে। ঠিক আছে? আর ক্ষতিকর ফল আর্মিওয়ার্ম থেকে সুরক্ষা পেতে 4 পাতায় প্রথমবার ও 8 পাতায় দ্বিতীয়বার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় ভুট্টা গাছে ভিট্টাকো স্প্রে করতে হবে। হ্যাঁ, আর অন্য কোনো পোকা বা রোগ বালায় যদি আক্রমণ করে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে আমাদের সিনজেন্টার প্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করবেন। তারা যেভাবে নির্দেশনা দেবে ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে? আসুন আপনি আমার সঙ্গে, আপনাকে আরো কিছু জমি দেখাই। আসুন ভাই। হ্যাঁ, এই জমিতে পানি দেওয়া লাগবে না? অবশ্যই পানি তো দিতেই হবে। দেখুন রফিক ভাই, নির্দিষ্ট সময়ে সেচ এবং সার প্রয়োগ করলে ভুট্টার ফলন খুবই ভালো হয়, কিন্তু অসময়ে সেচ সারের উপরই প্রয়োগে ফলন হারানোর ঝুঁকি থাকে। প্রতি 4 পাতা অন্তর অর্থাৎ 4, 8, 12 পাতায় জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে। ভাই, এই সারের উপরই প্রয়োগ বলতে কি বুঝাইতে চাইতেছেন? আমি তো বুঝতেছি না। ও হ্যাঁ হ্যাঁ, রবি মৌসুমে 8 পাতায় অবশ্যই একর প্রতি ইউরিয়া 67 কেজি আর ডিএপি 60 কেজি এবং 12 পাতায় শুধুমাত্র ইউরিয়া একর প্রতি 67 কেজি উপরই প্রয়োগ করতে হবে। আর এই সমস্ত ব্যবহার বিধি যদি খুব ভালো করে জানতে চান তাহলে প্যাকেটের পেছনে যে কিউআর কোডটা আছে সেখানে স্ক্যান করে লিফলেট থেকে জেনে নিতে পারবেন। আর যে কোনো সমস্যায় আমাদের সিনজেন্টার প্রতিনিধিরা সবসময় তো আপনাদের পাশে থাকবেই। রফিক ভাই, আজ তাহলে এই পর্যন্ত। আপনার সঙ্গে আরেকদিন দেখা হবে, কেমন? যে কোনো সমস্যায় আমাদের কাছে চলে আসবে। এখন আমি বুঝতে পারছি বারবার কেন আমি ফেল মারছি। হায় হায়, সিনজেন্টটা কেন আমি আগে চিনলাম না? রফি মিয়া, এবার আসল কথায় আসি। তুমি যখন সিনজেন্টটা চিনতেই পারছো, তাহলে ফসল উৎপাদন নিয়ে আর কোনো ঝামেলা নাই। তুমি দেখবা 1 বছরের মধ্যে কোমর সোজা করে খাড়ায় গেছো। কিন্তু কোনো কিন্তু নাই। শোনো, এখন থেকে তোমার ঋণ শোধের দায়িত্ব আমার বন্ধু সানাউলের। কি দোস্ত, কথা কও? হ্যাঁ দোস্ত, তুমি যেটা বলবা সেটাই। রফি মিয়া, এখানেও কিন্তু সিনজেন্টার প্রতিনিধির হাতের 5 আঙ্গুলের শর্তের মতো আমগো কিন্তু 1 আঙ্গুল শর্ত আছে। সেটা হইল, তুমি যে আমাদের কাছ থেকে ঋণটা নিতাছো এটা কিন্তু 1 বছরের মধ্যে ফেরত দিতে হইব ইনশাল্লাহ। তাহলে এই খুশির দিনে আমরা দুজন তোমার একটা জিনিস উপহার দিতে চাই। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, চেয়ারম্যান সাহেব কি আপনারা বইতে কইছেন নাকি? চেয়ারম্যান সাহেবের অনুমতি না নিয়ে বসা কি ঠিক? হ্যাঁ, তাই না চেয়ারম্যান সাহেব? রমজান, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যদি একবার খেপি তুমি কিন্তু গ্রামে থাকতে পারবা না। এই, ওরে চোখে চোখে রাখবে এখন থেকে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। শকত, তুমি কাল সকালে আমার বাড়িতে আইসো। তুমি যে রফিকের কাছে টাকা পাও এটা আমার কাছ থেকে বুঝা নিও। ঠিক আছে, যাও। সানল দোস্ত, আমি কিন্তু সবসময় একটা কথাই কই। কি কথা? বিহানেই কয় দিনের ভাও, হাটন দেখাই বুঝন যায় তুমি কই যাও। শুনো, তোমার লক্ষণ দেখা কিন্তু আমার ভালো মনে হইতেছে না। তোমার সামনে যে হবু জামাই বৈশা রইছে, তার কি তুমি খালি মুখে বিদায় করবা? মা রেহানা, ওই মেহমানদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা কর। যে আব্বা আনতেছে। হবু জামাই, তুমি কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, ওই যে ভুট্টা চাষ, 5 আঙ্গুলের কথা, এইটা কিন্তু ভুইলা গেলে চলবো না। এটা সব সময় তোমার মনে রাখতে হইব। হ্যাঁ, আসো মা, আসো। নাও নাস্তা নাও। নাও চেয়ারম্যান। চেয়ারম্যান না, দোস্ত দোস্ত।